তুমি কি সবটা বলে দিয়েছো? তুর্য মাথা নেড়ে বলে, আমি কিছুই বলিনি। বড় দাদা দাদিকে ফোন দিয়ে বলেছেন তাকে খুব দেখতে ইচ্ছে করছে, এরকম অসুস্থতার নাটক করেছেন। তিনি তো আর একা আসতে পারবেন না। তাই আমি আলিফকে বলেছি যাতে দাদিকে নিয়ে চলে আসে। এই ঘটনায় জড়িত প্রত্যেকটা চরিত্রের একসঙ্গে থাকাটা খুব জরুরি। রহস্যের ভাঁজে কত রহস্য লুকিয়ে থাকে সেটা আসলে বলা যায় না। মিম ভ্রু কুচকে জিজ্ঞেস করে, বরদাদাকে তবে কি বলেছো? উনি জানে কাল সাত্তকী আসবেন? তুর্য শান্ত গলায় বলে, বলেছি শঙ্খনীল সাহেবকে দাওয়াত দিয়েছি আসার, তবে আসলে পরিচয় উন্মুক্ত করিনি। আসলে এত সাহস নেই আমার। মিম এবার চুপ হয়ে যায় একেবারে। তুর্য ধীরে জলপট্টির বাটি মিমের হাতে ফিরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, আমি তো রুম থেকে ওষুধ নিয়ে আসি। এই ওষুধটায় কাজ হবে না, আমার কাছে হাই পাওয়ারেরটা আছে। জ্বরটা এত বেশি আর দেরি করা উচিত না। মিম চুপচাপ মাথা নাড়ে। সে জানে এই মুহূর্তে তুর্যই ভরসার শেষ আশ্রয়। মিম হিয়ার শুষ্ক মুখের দিকে তাকিয়ে থাকে শুধু। হিয়ার মায়াবী মুখে এখন শুধু অবসন্ন ছায়া। তুর্য নিজের ঘরে ফিরে যায়। অন্ধকার ঘরটায় টেবিল ল্যাম্পের জ্বালিয়ে একে একে কেবিন খুলে ঔষধ বের করে গ্লাসে পানি ঢালে। হাত দুটো কাঁপে সামান্য, হয়তো বৃষ্টিতে ভেজার জন্য নয়, হয়তো হৃদয়ের ভেতর জমে থাকা এক অদ্ভুত অনুভূতি থেকে। হাত ভর্তি করে নিয়ে সে আবার ফিরে আসে হিয়ার ঘরে। আস্তে ঘরে পা রাখে যেন শব্দ না হয়, যেন এই ঘরের নিঃশব্দতা ভেঙে না যায়, এই একটুখানি কোমলতা যাতে ছিন্ন না হয়। হিয়া তখন আধা চেতন, শরীরটা মোটা কাঁথার নিচে গুটি আছে, চোখ দুটো আধ খোলা, যেন কল্পনা আর বাস্তবের সীমানায় ভেসে চলছে। তুর্য পাশে বসে মিমের দিকে ইশারা করে বলে, ওকে একটু সামনে বসিয়ে দে, ওকে একটু সামনে বসিয়ে দে, আমি ওষুধ দিচ্ছি। মিম হিয়াকে ধীরে উঠিয়ে ধরে। তুর্য ঔষধ এগিয়ে দেয়। কোনো রকম ঔষধ খেয়ে হিয়া আবার ঢলে পড়ে বালিশে। তুর্য তার কপালে হাত রাখে। তাপ এখন প্রচণ্ড, কিন্তু আগে থেকে সামান্য কম। মিম টাওয়াল ভিজে কপালে রাখে আবার। সময় পেরোয়, ঘরের বাতাস ধীরে ধীরে ভার মুক্ত হতে থাকে। বৃষ্টির শব্দ তখন অনেক দুর্বল। শহর যেন নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে। জ্বরের উত্তাপ ধীরে নেমে আসে মধ্যরাত নাগাদ। হিয়ার শ্বাস প্রশ্বাস তখন স্বাভাবিক, মুখেও কিছুটা রং ফিরে এসেছে। তুর্য উঠে দাঁড়ায়, মিমকে বলে, ও এখন একটু ভালো, আমিও ঘরে যাচ্ছি, তুই দরজা খোলাই রাখ, আমি জেগে আছি। কোনো সমস্যা হলে ডিরেক্ট আমাকে গিয়ে ডাকবে। মিম চুপচাপ মাথা নাড়ে। তুর্য নিজের ঘরে ফিরে যায়, কিন্তু তার চোখে আর ঘুম আসে না। জানালার পাশে বসে শহরের রাত দেখতে থাকে। বাইরে তখনও একটানা স্যাঁতসেঁতে বৃষ্টি, আকাশ অন্ধকার, যেন পৃথিবীর সমস্ত গোপন কথা গিলে রেখেছে। তুর্যের চোখে শুধু হিয়ার মুখ ভাসে, সেই নিঃশেষ প্রীতাপ মুখ। তার ঘরে তখন ঘড়ির কাঁটা শব্দ করে চলছে, ঠিক যেমন স্মৃতি চলে নিঃশব্দে একা। তুর্য জানে কাল যা আসছে তা সহজ নয়। মুখোমুখি হবে অনেকগুলো সত্য, খসে পড়বে অনেকগুলো মুখোশ। সে শুধু মুখটা চুপচাপ বন্ধ করে ভাবতে থাকে, সব ঘটনার মাঝখানে মিনুর রহমানের পাপ ঠিক কোনটুকু, কোন পাপের কথা তিনি তার ভাই আব্দুল রবিউল মুহাম্মদকে বলছিলেন। তবে কি সেই পাপ এটাই, প্রকৃতির রেখে যাওয়া সেই ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো নির্মমভাবে ছিঁড়ে ফেলা, নাকি পাপ এটা কোনো দিন আব্দুল রুশান মুহাম্মদকে সত্য জানতে না দেওয়া? তবে এ পাপ তো শুধু একমাত্র মিনুর রহমান করেননি, এ পাপ দায়ভার তো সকলের। আর হিসেব মতে সব থেকে বেশি দায়ভার তহুরা আর আব্দুল রবিউল মুহাম্মদের। তারা তো সচক্ষে সাক্ষী। রাতটা যেন অনন্তকালীন দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে, নিঃশব্দ, ভার মুক্ত নয়, বরং আত্মগ্লানিতে ঢেউ তুলে, যেন এক দগ্ধ শূন্যতায়। শহরের বুকে বৃষ্টির ধারাও থেমে গিয়ে এক সময়, কিন্তু তুর্যের ভেতরের ঝড় থামেনি। জানালার কাছে গলিয়ে রাখা কপালটা হালকা শীতলতা জেগে ওঠে।
আর মনে গেঁথে রয়েছে হিয়ার মুখটা। চোখ বন্ধ করলেই ওই মুখ, ওই নিঃশেষ চাহনি। ঘড়ির কাঁটা একে একে রাত্রির পাতা উল্টে চলে। সূর্য প্রায় প্রতি ঘন্টায় একবার করে মিমকে মেসেজ করে জানতে চায়, জ্বর কি আর এসেছে? চোখ খুলেছে? স্বাভাবিক? মিমও দায়িত্ব নিয়ে প্রতিবার জানায়, একটু একটু করে কমছে ভাইয়া, চোখ খুলেছে কিন্তু কথা বলছে না। নিজ ঘরের বিছানায় সূর্য শুয়ে থেকেও শোয়া না, যেন শরীর রাখে মাটিতে, মন দাঁড়িয়ে থাকে জানালার ধারে। মনে মনে বারবার গুণে চলে, কতগুলো সত্য আছে যা বলার মতো নয়, কতগুলো পাপ আছে যা ক্ষমার অযোগ্য। সূর্য একটা দীর্ঘশ্বাস ফেলে, তার চোখের নিচে ক্লান্তির ছাপ। এক ফোঁটা ঘুম না আসা চোখে সে জানালার বাইরে তাকিয়ে দেখে পুরান ঢাকার ভোর, ময়লা আলো, কুয়াশার মতো ধোয়া, ছাদের কার্নিশে কাকের কাকুলি। একটা নতুন সকাল, একটা নতুন সত্যের মুখোমুখি হওয়ার সকাল। মিম নিজেও সারা রাত ঘুমাতে পারেনি, চোখে তার অবসাদ, তবু ভেতরে নীরব প্রস্তুতি, আজ কিছু ঘটতে চলছে। আর হিয়া, সে তখনও অর্ধ জাগ্রত, কিন্তু গত রাতে সূর্যের উপস্থিতির কথা সে টের পেয়েছে। তার ছোঁয়ায় উষ্ণতা, তার চুপ থাকা কথা সব অনুভব করেছে নিঃশব্দে, তবে মুখে কোনো শব্দ উচ্চারণ করেনি। মেঘে ঢাকা রাতের শেষে এক স্নান সূর্য মাথা তুলে, যেন আলো দিয়ে নয়, এক ধরনের গোপন সংকেত দিয়ে জানান দেয় ভোরের আলো ছড়ানোর আগেই অবশ্য হিয়ার জ্বরের খবর ছড়িয়ে পড়ছে সমগ্র বাড়িতে। ফজরের নামাজের সময় সবার আগে জানে আব্দুল রুশান মোহাম্মদ, এরপর একে একে সকলে। রাতে তাদের তলব করা কেন হয়নি এ নিয়ে চলে বড্ড বোকাঝোকা। তবে হিয়া বর্তমানে প্রখর উত্তাপ থেকে মুক্তি পেয়েছে, তাই আর এই শাসন দীর্ঘ হলো না। বিছানায় হেলেই তার সকাল পেরোলো। মিম বড্ড খেয়াল রাখল হিয়ার, মাঝে সূর্য যে খোঁজ নেয়নি তেমন নয়, তবে সে বেশ আধো উড়ন্ত, এই আছে এই নেই। সময় গড়িয়ে দুপুর আসতেই বাড়ির পরিবেশ হঠাৎ এক অদ্ভুত ব্যস্ততা তৈরি হয়। দীর্ঘদিনের ব্যবধান পেরিয়ে আজ আবার অতিথি আপ্যায়নের আয়োজন চলছে। দুপুরের শেষ প্রহরেই আলিফ আর মিনুর রহমান এসে হাজির হন। সব যেন সূর্যের প্ল্যান মাফিক চলছে। রহস্যের আসামিরা একে একে সকলেই হাজির। মিনুর রহমানকে আব্দুল রুশান মুহাম্মদ তার প্রখর অসুস্থতার দোহাই দিয়ে এত জরুরি তলব করেছেন, কিন্তু মিনুর রহমান এসে নিজের সুস্থ ভাইকে দেখে এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচেন। তবে অসুস্থতার মিথ্যার জন্য বাড়ির কোনায় কোনায় গিয়ে প্রতিটি মানুষকে বকে বকে জিত মিটান। রাশিদা আর আলী এক প্রকার মুখ বাঁচিয়ে চলেন, তবে এ বাড়িতে থেকেও আব্দুল রবিউল মুহাম্মদ এসব ঘটনার সাথে একেবারে অপরিচিত। তাকে জানানোই হয়নি অতিথি কিংবা মিনুর রহমানকে এভাবে তলব করার কোন কারণ। তিনি অবশ্য এ বিষয়ে কোনো কৌতূহলও দেখাননি। হিয়ার পরিচর্যায় একরকম ব্যস্ত তিনি। সকালের বিষণ্ণতা, দুপুরের গুঞ্জন আর বিকেলের আলো ছায়া পেরিয়ে সন্ধ্যার পর্দা নামার আগে যেন বাতাসও ভার হয়ে ওঠে। আব্দুল রুশান মোহাম্মদ দুপুর বেলাতেই ফোন করে আসতে বলেন মাসুম সাহেবকে। মোট কথা চিঠির সংখ্যের সাথে সাক্ষাৎ করারই আমন্ত্রণ জানান। সূর্য দূর থেকে এই কথোপকথন শুনেও কিছু বলেন না। সে চায়নি বাইরের কেউ থাকুক। এই রাত শুধু তাদের পরিবারের মুখোশে একে একে খসে পড়ার। কোনো বাইরের কারোর সামনে এর লজ্জা গ্রহণ করবে কিভাবে? তবে আব্দুল রবিউল মুহাম্মদ তো জানে না এই শঙ্খ নীল সাহার আড়ালেই দাঁড়িয়ে আছে সেই অসীমাঙ্কিত চেনা মুখোশ সহিত রক্ত মাংসের মানুষ সাত্তকী। সূর্য চায় না বিষয়টা এখনই প্রকাশিত হোক, আর যে কোনোভাবেই হোক মাসুম সাহেব একমাত্র যিনি আব্দুল রুশান মুহাম্মদের সকল সময়ের সাক্ষী। তাহলে তার সামনে আর কিসের পর্দা? সূর্য তাই কিছু বলবে ভেবেও চুপ করে যান। সত্য বলার মতো সময়টা এখনো আসেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, চায়ের ট্রে সাজানো, বসার ঘরে আড্ডা চলছে লম্বা সময়। মাসুম সাহেব আড্ডা জমাতে পটু। আব্দুল রুশান মোহাম্মদ আর রবিউল মোহাম্মদ সেই আড্ডায় মেতে উঠেছেন।
একদিকে হিয়া এখনো নিজের ঘরে, জ্বর নেই ঠিকই, কিন্তু মনের তাপ আগের চেয়েও বেশি। মিম নিচে রাশিদার কাজে এক প্রকার সাহায্য করছে। আরিফ চুপচাপ এই বৃদ্ধ মানুষগুলোর আড্ডায় বিরক্ত। আর মিনুর রহমান হিয়ার সাথেই আছেন ফেরার পর থেকে। রাত নামতে নামতেই দরজায় এসে দাঁড়ান চিরপ্রত্যাশিত ব্যক্তি। ধুলো মাখা আলোয় দেখা যায় সাদা লম্বা পাঞ্জাবি, হালকা ধূসর চাদর কাঁধে, চোখে ভারী ফ্রেমের চশমা, মুখে এক গম্ভীর সমাত্তা। শঙ্খনীল সাহা ওরফে সাত্তকী। দরজার কড়া নাড়তেই তুর্য উঠে এসে কপাট সরায়। চোখাচোখি হয় দুজনের। সাত্তকীর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলেন, আমি একটু দেরি করে ফেললাম মনে হয়। তুর্য হাসে। একদমই নয়, একেবারে সঠিক সময় এসছেন। তুর্য দরজা থেকে সরে সাত্তকীকে ভেতরের রাস্তা দেখিয়ে দেন। কয়েক কদম বাড়ান তিনি, তবে তার সীমানা যেন ঝাপসা হয়ে যায়। তার ধীরে পায়ে চলা, চোখের গভীরতা, গালের রেখা আর কাঁধে পড়া ধূসর চাদরের ভার, সব মিলিয়ে তিনি যেন এক জীবন্ত প্রলেপ, একটা জীবনের ইতিহাস বই, যার পাতাগুলো কেউ কোনোদিন পুরোটা পড়েনি। বসার ঘরে আলো হালকা, দেওয়ালের পাশে টানানো পুরনো ছবি, আর চেয়ারে বসা পুরুষদের মুখে তখনও গল্পের আবছা ধারা। মাসুম সাহেব কিছু বলছিলেন, আব্দুল রুশান মোহাম্মদ মনোযোগে শুনছিলেন। সেই মুহূর্তে দরজার দিক থেকে হালকা শব্দে চুপচাপ পায়ে পায়ে এগিয়ে আসা একজন মানুষকে দেখে ঘরের সকলের চোখ ঘুরে যায়। তাদের নজরে তিনি শঙ্খনীল সাহা। এ নজর উপেক্ষা করে সাত্তকী থামে না, সোজা চলে আসেন বসার ঘরের মাঝখানে। তার চোখের চশমার কাচের ওপারে যেন বহু দশকের অভিজ্ঞতা জমাট বেঁধে আছে। চুল সাদা, কপালে চিন্তার ভাঁজ, ঠোঁট জোড়া নীরব অথচ দৃঢ়। তিনি কিছু বলে না প্রথমে। আব্দুল রুশান মুহাম্মদের চোখ বিস্ময়ে স্থির হয়ে যায়। এক চির অপরিচিত মুখাকৃতি। উপস্থিত বাকি দুজনও একটু স্থির চাউনিতে দেখছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, বয়স 60-এর বেশি, শরীরের সময়ের দাগ, কিন্তু চোখে সেই চিরচেনা স্থিরতা। আব্দুল রুশান মুহাম্মদ কিছু বলতে গিয়ে থেমে যান, শুধু তাকিয়ে থাকেন, যেন তার ভেতরের এক অব্যক্ত চিৎকার খুঁজে পায় অববয়। কেউ কিছু বলছে না। এই নীরবতা কাটিয়ে মাসুম সাহেবের কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলেন, আপনি আপনি নিশ্চয়ই শঙ্খনীল সাহা? সার্থকী মাথা নাড়েন, মুখে একরাশ স্থিরতা। হ্যাঁ, তাই তো পরিচয় দিচ্ছি আজকাল, শঙ্খনীল এই নামেই ডাকা হয় এখন। তার গলা ভারী, ধীর, নরম অথচ দৃঢ়। আব্দুল রুশান মুহাম্মদের ঠোঁট থেকে এক রাশ নিঃশ্বাস বেরিয়ে আসে। তিনি উঠে দাঁড়ান, হাত বাড়িয়ে দেন সার্থকীর দিকে। আমরা এতদিন আপনার অপেক্ষাই করেছি। সার্থকী এক চিলতে হাসি দিয়ে বলেন, আমি বুঝতেও পারিনি যে আপনি আমার অপেক্ষায় থাকবেন রুশান ভাই। তবে আরও অনেক আগেই আসা হতো। ঘরের পরিবেশ হঠাৎই ঘন হয়ে ওঠে। কথাটা থেমে যায়, বাতাস থমকে দাঁড়ায়। মিনুর রহমান সিঁড়ির মাথা থেকে নিচে তাকিয়ে দেখেন কলিং বেলের আওয়াজে হিয়াও নিচে নেমে এসেছে। মিনুর রহমানের কাছে এ কোনো পরিচিত স্বর নয়, তবে হিয়ার এত তাড়াহুড়া করে নিচে চলে আসার কৌতূহল তাকেও ডেকে এনেছে। তিনি সামনে আসেন না, দাঁড়িয়ে থাকেন সিঁড়ির মুখে। উপস্থিত আব্দুল রবিউল মুহাম্মদের মুখ অদ্ভুত নিরুত্তাপ, যেন তিনি একেবারে কিছুই বুঝতে পারছেন না বা বুঝেও বুঝতে চাইছেন না। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সাত্তকীকে দেখেছে 14 কিংবা 15 বছরের কিশোর রূপে, পাড়ার খেলে বেড়ানো উত্তীর যুবক। কিন্তু সে সময় পেরিয়েছে। সাত্তকী তাদের সামনে শঙ্খনীল সাহার রূপে দাঁড়িয়ে আছেন। তার চোখের গভীরে জেগে আছে এক অমোচনীয় সত্য, যা আজ এই বাড়ির প্রতিটি দেওয়ালকে নাড়িয়ে তুলতে সক্ষম। সাত্তকী ধীরে পায়ে বসেন ঘরের মাঝখানে রাখা বেতের সোফাটিতে। তার বসার ভঙ্গিমায় কোনো তাড়াহুড়া নেই, কিন্তু আশ্চর্য এক পরিপূর্ণতা আছে, যেন বহু বছর পর এই ঘরে, এই স্থান, এই মানুষদের মাঝখানে বসাটাই ছিল পূর্ব নির্ধারিত। তিনি একবার চোখ বুলিয়ে নেন চারপাশের দেওয়ালে টাঙানো পুরনো ফ্রেমের ভেতরে আবছা হয়ে যাওয়া চেহারা।
পিতলের ঘড়ির কাঁটা, ফুলদানির পাশে পড়ে থাকা খবরের কাগজ আর সেই সব চেনা গন্ধ, পুরনো কাঠ, বিস্তৃত স্মৃতির ধুলি। সামান্য জিরিয়ে তিনি নিজেই মুখ খুলেন। ভরাট ভারী তিথানো কণ্ঠে বলেন, রুশান ভাই, আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারেননি, তাই না? আব্দুল রুশান মোহাম্মদ একটু চমকে তাকান তার দিকে। প্রশ্নটা যেন কানে গিয়ে ধাক্কা খায় না, বরং হৃদয়ে আঘাত করে। সাত্তকীকে তুর্য আগে থেকেই পরিষ্কার করে বলে দিয়েছে সব সত্য তার অপেক্ষায় থাকবে, সে নিজে কিছুই উচ্চারণ করবে না। সাত্তকীও সে হিসেব মতো প্রস্তুতি নিয়ে এসেছেন। আব্দুল রুশান মোহাম্মদের চোখে চোখ রাখতেই সাত্তকীর মুখে এক দুর্ভোগ্য মৃদু হাসি এনে বলেন, আমি সাত্তকী। এলাকায় ক্রিকেট খেলার মাঠে রোজকার দেখা হতো আপনার সাথে। আর আজকের বড় পরিচয়, আমি প্রকৃতির ভাই সাত্তকী। ঘরের বাতাস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে যায়। আব্দুল রবিউল মুহাম্মদ বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে ওঠেন। তার মুখের স্বাভাবিক ভাব ভেঙে পড়ে, কপালে ঘাম জমে। সার্থকী, তার কণ্ঠে একটা গলা কাঁপানো নিস্তব্ধতা। এই মানুষটা যেন এক দুঃস্বপ্নের মতো ফিরছে, অথবা একটা ভুলে যাওয়া শাস্তির মতো। মাসুম সাহেব হতবাক হয়ে আব্দুল রুশান মুহাম্মদের দিকে তাকান। আব্দুল রুশান মুহাম্মদও একবার তাকিয়ে নেন তুর্য আর মাসুমের দিকে পালা করে। কেউ যেন কিছু বলতে চায় না, অথচ না বলেও কথা হয়ে যায়। চোখে চোখে ঘুরে বেড়ায় একটাই প্রশ্ন, এটাই কি সত্য? সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা মিনুর রহমান এতক্ষণে নিঃশ্বাস আটকে শুনছিলেন সবকিছু, কিন্তু সাত্তকীর নাম উচ্চারণ হতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এক পা দু পা করে নিচে নামতে থাকেন। কি যেন এক ঘোরে আটকে এগিয়ে চলেন তিনি। সাত্তকীর বসার ঘরের ভেতরে প্রবেশের মাত্রই বসার ঘরের দরজায় মিনু হার হিয়া এসে দাঁড়িয়েছে আড়ালে। তুর্য ইশারায় আলিফকেও বের করে দেয় বসার ঘর থেকে। সেও মিম আর হিয়ার সাথে এসে দাঁড়ায়। তারা সকলেই সত্য জানে, ঘটনার পালাক্রম জানে। তারা যে এ ঘরে আজ আমন্ত্রিত নয় তাও জানে, তবুও এক অদ্ভুত সময়ের সাক্ষী হবার এই আয়োজন। সার্থকী তখনও শান্ত, কিন্তু চোখ দুটো কুয়াশার মতো ঘোলা স্মৃতি ছাড়িয়ে খোঁজ করে বের করে কার চোখে এখনো সেই প্রশ্ন লুকানো আছে। মিনুর রহমান সিঁড়ি থেকে নেমে থমকে দাঁড়ান বসার ঘরের ঠিক গেটের মুখে। তার চোখ জুড়ে অভাবনীয় বিস্ময়, সেই বিস্ময় যা শুধু অতীতের সঙ্গে বর্তমানের হঠাৎ মুখোমুখি হলে ঘটে। এক ধরনের নিঃশব্দ কান্না মিশে থাকে তার দৃষ্টিতে। তিনি মিম, হিয়া আর আলিফকে এড়িয়ে বসার ঘরের ভিতরে এগিয়ে চলেন। সার্থকী তখনও স্থির, শান্তভাবে বসে আছেন। মিনুর রহমানের দিকে তাকাতেই চোখ দুটো নরম হয়ে যায়। সার্থকী হালকা মৃদু হাসি টেনে বলেন, ভালো আছো মিনু? কথাটা যেন বাতাসে ভেসে আসে, কিন্তু মিনুর ভেতরের আঘাত করে ফাটল ফেলে দেয়। মিনুর রহমানের ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ বেরোয় না, শুধু চেয়েই থাকেন। এক পা করে এগিয়ে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে যান, বসেন না, যেন ভেতরে বসার সাহস হারিয়ে ফেলেছেন। ঘরের আবহ আরও স্তব্ধ হয়ে ওঠে। আব্দুল রুশান মোহাম্মদ কিছু বলতে উদ্যক্ত হন। পাশে বসে থাকা মাসুমও কথা খুঁজছিলেন, কিন্তু তার আগেই তুর্য ধীরে পা ফেলে সামনে এসে দাঁড়ান। তার কণ্ঠে দ্বিধাহীন স্পষ্ট সুর। সে বলে, আমি ইচ্ছে করে আপনাদের জানাইনি যে শঙ্খনীল চা আসলে সাত্তকী। আমি চেয়েছি সত্য, বাস্তবতা কিংবা ঘটনার গভীরতা সবটা একসাথে সবার সামনে প্রকাশ পাক, আলাদা করে নয়। তুর্যের কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, কিন্তু তাতে ছিল অদ্ভুত এক ভার। আব্দুল রুশান মোহাম্মদ এবারে চেয়ারে সোজা হয়ে বসেন, চোখে চূড়ান্ত গম্ভীরতা। তিনি আর দ্বিধা করেন না, সরাসরি সার্থকীর চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন, প্রকৃতি কোথায়? এই প্রশ্নটা যেন থেমে থাকা বাতাসকে চিরে দেয়। সবাই থেমে যায়। আলিফ, হিয়া, মিম দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, নিঃশ্বাস টেনে। মিনুর রহমান শক্ত হয়ে যান, তার হাত আঁচলের কোণ চেপে রাখেন মজবুত করে। মাসুম এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শুধু চোখে মুখে হাজার প্রশ্ন নিয়ে।
সার্থকী একটু মাথা নিচু করে তারপর চোখ তুলে ধীরে বলেন, প্রকৃতি মানে বর্দি ভাই কোথায় আছেন সেটা নয়, শুধু সবটা জানাতেই আজ আমার উপস্থিতি। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে চারিদিকে। সার্থকী নিজের হাতের আঙ্গুলে জড়ানো একটা পুরনো রূপার আংটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলতে শুরু করেন। একেবারে প্রথম থেকে শুরু করেন বলা। একটা শব্দও যেন বাদ পড়ে গেলে খুব বড় কিছু আবারও রহস্যে ডেবে যাবে। তার গলা কখনো ভারী কখনো শান্ত, মাঝে মাঝে থেমে গেছেন, কিন্তু শুধু শ্বাস টানার জন্য। না থেমে গেলে কথাগুলো ভার সহ্য করার ক্ষমতা থাকতো না হয়তো শ্রোতাদের। কথাগুলো যেন আর কেবল গল্প নয়, যেন দীর্ঘ শোক প্রকাশ। একজনের হয়ে বলা যে গল্প সে নিজে বলে যেতে পারেনি, কিন্তু বেশ গুছিয়ে শেষ করলেন সকল রহস্যের সমাধান। প্রকৃতি থেকে শুরু করে তহুরা পর্যন্ত শেষ হয়। বাকিরা তখন পাথরের মূর্তির মতো জমে যায়। সন্ধ্যায় ঘর অন্ধকার, বাইরে কাচের জানালার ওপারে ঠায় দাঁড়িয়ে তখন ঘরের বাতি টিমটিম করছে। এই নীরবতা যেন পাপ মোচনের প্রস্তুতি। আব্দুল রুশান মোহাম্মদ কিছুক্ষণ চুপ থেকে একেবারে হেলে পড়েন সোফায়। তার মুখের সব রং দৃঢ়তা সব উবরে গেছে, চোখে ভেসে আছে প্রাচীন ক্লান্তি। যেন শত বছর ধরে তিনি এই খবরটা শুনতে চাইছিলেন, কিন্তু হৃদয় প্রস্তুত ছিল না। তার বুকে ফাটলের মতো শূন্যতা। মাসুম নিজেও পেছনে হেলে পড়েন। তার চোখে অজানা দুঃখ, অচেনা প্রশ্ন। তিনি অপ্রস্তুত। মিনুর রহমান তখনও দাঁড়িয়ে, দুহাত জড়ানো বুকের কাছে। তার চোখে জল। না কাঁদছেন না আটকাচ্ছেন। এই কান্না এমন যা বেরিয়ে আসে হৃদয় থেকে, যেখানে শব্দের দরকার হয় না। তিনি এই গল্পের এক বাজে চরিত্র, ঘৃণা করা যায় এমন এক চরিত্র। তার হাতেই এসেছিল প্রকৃতির শেষ চিঠি, শেষ বার্তা। তবে তিনি রক্ষা করতে পারেননি। তার চোখ ভেজা, কিন্তু তার দৃষ্টিতে একটা বোঝার ছাপ। সার্থকী আজ সবটা বলার আগেই তিনি তো অনেক কিছুই জানতেন, তবে তা সব তো এত ঘৃণিত ছিল না। আব্দুল রবিল মুহাম্মদ চুপ করে বসে থাকেন, মাথা নিচু। একটা মৃত আলোয় যেন বসে আছেন তিনি, আর যেন তার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ। তার কাঁধ ঝুঁকে পড়েছে, চিবুক বুকের দিকে নেমে গেছে। তিনি অপরাধীর মতো বিড়বিড় করে বলেন, যেন নিজের কাজেই একটা অজুহাত খুঁজে পেতে চান। আমি তখন ভেবেছিলাম চুপ থাকাই ভালো। কেউ কিছু বলে না, কারণ এই মুহূর্তে শব্দ যথেষ্ট নয়। এই মুহূর্তে শুধু বোঝার, গ্রহণ করার, ভেতরে চেপে রাখা সব মুখোশ নিজের হাতে খুলে ফেলার। সার্থকী বসে থাকেন চুপ করে, মাথা নিচু। তার হাতের আঙ্গুলে ঘুরে সেই পুরনো রূপার আংটি, যেন এই পুরোটাই ছিল পূর্ব লিখিত। আব্দুল রবিল মুহাম্মদ আরও কিছু বলার আগে মিনুর রহমান হাঁটু গেড়ে বসে পড়েন আব্দুল রুশান মোহাম্মদের পায়ের কাছে। গভীর আবেগ ও কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, বড় ভাইয়া, আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আমি কিছু জানি না এ বিষয়ে। প্রকৃতি আবার ডায়েরি যেদিন সকালে আসে ওদিন বিষয়েই বিকালেই আমি হাসান আমাকে রাজশাহী নিয়ে যায়। আমার কোনো ধারণা নেই এসব বিষয়। আমার জীবনে যে জঞ্জাল তৈরি হয়েছিল, এসবের ভাঁজে আমি কোনো দিকেই সয়ে উঠতে পারিনি। উপস্থিত সকলেই নিশ্চুপ। আব্দুল রুশান মোহাম্মদ যেন কিছুই শুনছেন না, কিংবা শুনতে চাইছেন না। মিনুর রহমানের এক কান্না, আবেগ কারোই মন ছুঁতে ব্যর্থ হলো। তুর্য এই নীরবতার বাঁধ ভেঙে বলল, যদি আপনি এই বিষয়ে কিছু নাই জেনে থাকেন, তাহলে আপনার ছোট দাদাকে সেদিন কোন পাপের কথা বলেছিলেন দাদি? কোন পাপ লুকাতে চাইছিলেন বড় দাদার কাছ থেকে? মিনুর রহমান এবার যেন ঘাবড়ে ওঠেন। তিনি মৃদু স্বরে আমতামতা করে বলেন, পাপের নাম তো তহুরা। প্রকৃতি বিষয়কে কোনো কিছুই আমি কোনো দিনও জানতাম না। আমার পাপ এটাই যে আমি কোনো দিনও কাউকে জানতে দেইনি তহুরার মৃত্যুর আসল সত্য। কথাটা শেষ হতেই মিনুর রহমান আব্দুল রবিল মুহাম্মদের কাছে গিয়ে তার হাত ধরে বলেন, মিয়া ভাই, জীবনের শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। দয়া করে এবার অন্তত
আমার ঘাট থেকে এই পাপের বোঝা নামান। সব কিছু প্রকাশ করে দিন, আর লুকোচুরি করবেন না। মিনুর রহমানের আর্তনাদ আব্দুল রবিউল মুহাম্মদকেও ছুতে পারল না বোধহয়। তিনি কোনো কথা বললেন না, বরফের মতো জমে গিয়েছেন যেন তিনি। মাসুম সাহেব খুব তিক্ত নজরে তাকিয়ে থাকেন মিনুর রহমান আর আব্দুল রবিউল মুহাম্মদের মুখের দিকে। এরপর তিনি ক্ষিপ্ততা নিয়ে বলেন, তোমাদের মতো ভাই বোন থাকলে জীবনে শত্রুর প্রয়োজন হয় না। এ কথায় মিনুর রহমান আরও বেশি কান্নায় জর্জরিত হয়ে ভেঙে পড়েন। আব্দুল রবিউল মুহাম্মদ চুপ করেছিলেন অনেকক্ষণ, যেন বুকের গভীরে আটকে থাকা বিষ এক ঢোকে গিলে ফেলতে চাইছেন। আব্দুল রবিউল মুহাম্মদের চোখে আজ বহু বছরের ক্লান্তি, বহু রাতের নিঃশব্দ ভার। তিনি একবার উপস্থিত প্রতিটা মানুষের দিকে তাকান, তারপর এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মুখ খুলেন। তার গলা যেন কাঁপছে, শব্দ ভার। তবু তিনি বলেন, সেদিন আমি ছাদে ছিলাম। সকালের শেষ বেলায় আমি স্পষ্ট দেখেছিলাম সাত্বিকী মিনুকে একটা কিছু দিচ্ছে। তা এখনও জানতাম না সেটা কি। শুধু দেখেছিলাম সাত্বিকীর মুখ ছিল খুব গম্ভীর, একটা দৃঢ়তা ছিল চোখে, যেন কারো হাতে ছেড়ে দিয়ে যাচ্ছে সমস্ত দায়। প্রচণ্ড রাগ হয়েছিল আমার। মিনুর বিয়ে হয়ে গেছে, এখন এসব প্রেম পাগলামি মানায় না। আমি রাগে চটে এসেছিলাম নিচে। ভেবেছিলাম মিনুকে খুব বকাঝকা করব, ওকে জিজ্ঞেস করব সার্থক কি দিয়েছে ওকে আর কেন। কিন্তু নিচে পৌঁছানোর পর বাবা মিনুকে ডাকেন। আমি আর কিছু বলার সুযোগ পাইনি। মিনু চলে যায়। আমি আর মিনুর ঘরের দরজার দিকে আগাই না। ওর ঘরে টেবিলের উপরে রাখা ছিল একটা খাম, আর ওই খামে একটা ডায়েরি। আমি বুঝে নিয়েছিলাম হয়তো সাত্বিকী মিনুদের নিজেদের কিছু দিয়েছে। এসব বিষয় তখন খুবই লজ্জাকর। ছোট বোনের প্রেম সংক্রান্ত বিষয়ে বলে ওগুলো আমি দেখেও ধরেও ছুঁইনি। মিনু যখন বসার ঘরের দিকে যায় আমি তখনও দাঁড়িয়ে। তখনই দেখি তহুরা মিনুর ঘরে নিঃশব্দে ঢুকে। কিছুক্ষণ পর ডায়েরি আর খাম নিয়ে খুব গোপনে বেরিয়ে যায়, সোজা চলে যায় নিজের ঘরের দিকে। আমি সেই মুহূর্তে তহুরাকে থামাতে পারতাম, কিন্তু পারিনি। না জানি কেন আমি চলে যাই বসার ঘরে। মিনুর পিছু সেখানে বাবা জানিয়ে দিয়েছেন যে হাসান আসছেন মিনুকে নিয়ে যেতেন। আমার রাগ, আমার জিজ্ঞাসা, আমি তখন যেন সব গিলে ফেলি। নতুন বিয়ে হয়েছে মিনুর, আজ তার স্বামী তাকে নিয়ে যাবে, এটা ভেবে বাড়িতে আর কোনো নতুন ঝামেলা চাইনি আমি। তাই তখন সাত্বিকী আসার ব্যাপারটা সম্পূর্ণ লুকিয়ে যায় আমি। আব্দুল রবিউল মুহাম্মদ এবার মাথা নিচু করে ফেলেন নিঃশব্দে, তারপর বলেন, আমি জানতাম না তহুরার হাতে কি গেছে। বাড়িতে এক রকমের আয়োজনের রেশ পড়ে যায়। নতুন জামাই আসছে, এটা ওটা, আর এই আয়োজনে সবাই যেন তহুরাকে নজর আন্দাজ করে ফেলে। সঠিক কখন তহুরা বাড়ি থেকে নিখোঁজ হয় এটা যেন কারো অবধি পৌঁছায় না। আব্দুল রবিউল মুহাম্মদ একটু থামেন। মিনুর রহমান তখনও কাঁদছেন নিঃশব্দে। আব্দুল রুশান মুহাম্মদ একই পাথরের ন্যায় বসে আছেন। তার যেন আজ কোনো কিছুই জানার নেই, শোনার নেই, আর বলারও নেই। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। তবে মাসুম এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আব্দুল রবিউলের দিকে। আব্দুল রবিউল মুহাম্মদ থেমে যান একটুক্ষণ। মনে হচ্ছিল তিনি যেন অতীতের এক কালো পৃষ্ঠায় ঢুকে পড়েছেন। তারপর চোখ বন্ধ করে এক লম্বা নিঃশ্বাস নিয়ে আবার বলেন, দুপুরের শেষ ভাগে মা হঠাৎ আমাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে এক সাইডে ডেকে নিয়ে গিয়েছিলেন। গলার স্বর নিচু কিন্তু তীব্র আতঙ্কে কাঁপছিল। বললেন, তহুরাকে কোথাও দেখা যাচ্ছে না। বারান্দা, ঘর, ছাদ খোঁজাখুঁজি করেও কোথাও নেই। এখন ঘর ভর্তি মেহমান,
হাসানের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও হাজির। মা বললেন, কাউকে কিছু জানিও না। এই মুহূর্তে একটা মেয়ে নিখোঁজ হওয়া মানেই বিপদ। দেশের অবস্থা তো এখন খুব খারাপ। রাস্তায় মিছিল, খুন, গুম সবই ঘটছে। দেশের এই অবস্থা, একটা যুবতী মেয়ে নিখোঁজ হওয়া বিশাল বড় এক ব্যাপার। তখন আমি মাকে বলি, চিন্তা করো না, হয়তো কারো বাড়িতে গেছে, আমি খুঁজে দেখছি। সেই সময় দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়। হাসান মিনুকে নিয়ে চলে যায়। আব্দুল রবিউল মুহাম্মদ এবার গলার স্বর নামিয়ে বলেন, দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে যায়। আমি একে একে পাড়ার পরিচিত বাড়ি, খেলার মাঠ, এমনকি তৌরার ক্লাসমেটের বাড়ি পর্যন্ত খবর নেই। কিন্তু কোথাও নেই তৌরা। প্রচণ্ড ভয়ে আমি প্রায় পাগল হয়ে উঠি। একটা মুহূর্তে আমার মাথায় হঠাৎ আসে সে ডায়েরির কথা, যেটা সাত্বিকী মিনুকে দিয়েছিল। তো নিজের চোখে তৌরাকে নিতে দেখেছিলাম। সেইখান থেকে আমার সন্দেহ জন্মায়। জানতাম পত্রিকা আপার ভাই সাত্বিকী, তাই ছুটে যাই ওনাদের বাড়ির দিকে। সেখানে তহুরাকে দেখে রাগে সামলাতে পারিনি। ওখানের পরিবেশ অবস্থা কিছু যেন আমার চোখে দাগ কাটতে পারেনি। আমি শুধু তহুরাকে ওদের বাড়ির গেটে পাই। আমি তহুরার কোনো কথা শুনিনি, বুঝিনি। রাগে, লজ্জায়, ভয়ে শুধু তহুরার হাত শক্ত করে ধরে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে আসি। ঘরের মধ্যে তখন পিন পড়লেও শোনা যায়। বাতাস ভার হয়ে এসেছে, শব্দ নিঃশেষ। সবাই বসে, নিঃশ্বাস আটকে। সার্থকী চোখ বন্ধ করে ফেলেছেন। তার ঠোঁটের কোণে কোনো অভিমান নেই, বরং একরকম দীর্ঘশ্বাসের শান্তি। তুর্য দাঁড়িয়ে, কাঁধ শক্ত। আব্দুল রবিউল মুহাম্মদ থেমে যান কিছুক্ষণের জন্য, যেন নিজের বর্ণনা তাকে নিজেই গিলে ফেলেছে। তারপর ধীরে, খুব ধীরে বলেন, তহুরা আমাকে বলতে চেয়েছিল, ব্যাখ্যা দিতে চেয়েছিল, কিন্তু আমি সুযোগ দিইনি। শুধু হাত ধরে একরকম টেনে আনছিলাম, যেন ওর কোনো কথা শোনার দরকার নেই, যেন আমি যা জানি সেটাই যথেষ্ট। অসত আমি জানতামই না কিছু। বাড়িতে তখন বসেছিল বসার ঘরের সবাই, বাবা, মা, দাদি, সবাই। কারো মুখে হাসি নেই, আতঙ্ক জ্বলে আছে সবার চোখে। আমি তহুরাকে ঘরে ঢুকে বললাম, নেন, নিয়ে এসেছি আপনাদের আদরের দুলালিকে। এখন থেকে এটাকেও ধরে দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করুন। তহুরা কোথায় ছিল জানেন? সাত্বিকীদের বাড়িতে। আমি ওকে সেখান থেকে ধরে আনছি। আমার কণ্ঠ ছিল দৃঢ়, আত্মমারাত্মক। আমি যেন কোনো অন্যায়কে ধরে নিয়ে আসছি। আমি এক নায়ক। আব্দুল রবিউল মুহাম্মদের গলা কাঁপে এবার। তিনি নিজেই যেন সেই দৃশ্য মনে করে শিউরে ওঠেন। এরপর বলেন, আব্বা একদম বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন। তারপর ঠান্ডা মাথায় তহুরাকে প্রশ্ন করেন, রবি যা বলছে তা কি সত্যি? তহুরা, কি করতে গিয়েছিলে তুই ওই বাড়িতে? তার কণ্ঠে ছিল অবিশ্বাসের ছাপ আর তীব্র একটা অপমান, যা বলে দিচ্ছিল এই প্রশ্ন তহুরাকে না, যা প্রশ্ন আমাকে উদ্দেশ্য করে করা। তহুরা তখন দাঁড়িয়েছিল আমার একটু পিছনে। আমি তখন তাকে সামনের দিকে ঠেলে দিয়ে বলি, বলো, কী জন্য গিয়েছিলে তখন তুমি তাদের বাড়িতে? কি দরকার ছিল? আমার কথা কাটার মতো ছুঁয়ে গিয়েছিল ওকে। বুঝেছিলাম, কিন্তু তহুরার মধ্যে তখন কোনো ভয় ছিল না, কোনো গোপন চাপা কষ্ট না, বরং এক অবিশ্বাস্য শান্তি ছিল তার গলায়। না, বহুদিনের ভার সে নামাতে এসেছে, যেন বহাত এক পুণ্য সে পূর্ণ করতে এসেছে। তারপর তহুরা ধীরে ধীরে মুখ খুলতে লাগলো। ঘরে তখন নিঃশব্দ ছায়া ঘন হয়ে উঠেছে। আব্দুল রবিউল মুহাম্মদের কণ্ঠ থেমে যাওয়ার পর যেন কয়েক মুহূর্ত সবাই থমকে যান। আজকের এই একই বসার ঘর যেন সময়ের
পালাকর্মে পিছিয়ে যায় আরো 50 বছর পেছনে। প্রতিটা মানুষের সামনে যেন স্পষ্ট সেই দৃশ্য। তহুরা সে সময় দাঁড়িয়েছিল জমানো স্মৃতির মতো নিস্তব্ধ, অথচ ভেতরে এক ঝড়, বছরের পর বছর জমে থাকা কথা, অন্ধকারে চাপা পড়ে যাওয়া সত্য আজ সকলের চোখে দৃশ্যমান। তহুরা ধীরে চোখ তুলে তাকায় পরিবারের সবার দিকে। আব্দুল রাজ্জাক মুহাম্মদের মা কপালে হাত দিয়ে বসে আছেন। তিনি এক কঠোরপন্থী মানুষ। আব্দুল রাজ্জাক মুহাম্মদের সহধর্মিনী চোখের আঁচল চেপে ধরেছেন, যেন এক কঠোর কণ্ঠ লুকাতে চাইছেন। যুবক আব্দুল রবিউল মুহাম্মদ চুপ করে মাথা নিচু করে বসে আছেন। তহুরা সকলের মুখবয় পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস নেয়। তার গলার কাপড় নেই, বরং একরকম অদ্ভুত স্বচ্ছতা। সে বলল, আজ সকালে আমি কেবল দেখেছিলাম বারান্দা থেকে যে একটা ছেলে মিনুর হাতে কিছু একটা তুলে দিয়ে চলে যাচ্ছে। ছেলেটার মুখ ছিল স্পষ্ট না, আর না তার অভয়কে কোনো পরিচিত মুখ মনে হয়েছিল। তখন আমি কিছুই ভাবিনি, স্রেফ কৌতূহল হয়েছিল যে কে এই ছেলে, কি এমন দিল মিনুকে। আর সন্দেহ হয়েছিল হয়তো এটাই সেই ছেলেটা যার সাথে মিনুর সম্পর্ক রয়েছে। মিনু এখন বিবাহিত, আমি চাই না ও কোনো পাপের পথে পা বাড়াক, তাই ছুটে যাই ওর সঙ্গে পরিষ্কারভাবে কথা বলার জন্য। কিন্তু আমি যাওয়ার পথেই আপনি মিনুকে ডাক দেন। আমি শুধু দেখি মিনু ওর নিজের ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মিনু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই আমি মিনুর ঘরে ঢুকি। তখন ওর টেবিলে পড়েছিল একটা ডায়েরি আর একটা খাম। বেশ কৌতূহল জাগে আমার, এ কারণেই এগিয়ে যাই। আমি ডায়েরিটার প্রথম পাতায় চোখ রাখতেই দেখি স্পষ্ট লেখা, প্রকৃতি সাহা। তহুরার চোখে একটু জল চিকচিক করে উঠল। সে বলল, আমি একেবারে স্তব্ধ হয়ে যাই। প্রকৃতিকে সেটা তো আর চিনতে কারো বাকি নেই বাড়িতে। এই মানুষটাকে বর্ণনার জন্য তো তার নামটাই যথেষ্ট। আমার কৌতূহল চরম পর্যায়ে পৌঁছে যায়, তাই আমি ডায়েরিটা নিয়ে চুপিসারে আমার ঘরে চলে যাই। আমি একবার জানতে চেয়েছিলাম কি আছে এই মেয়ের মধ্যে, যার জন্য রুশান ভাইয়ের এত পাগলামি, এত প্রেম, এত লড়াই। আর এটাও মস্তিষ্কে আসছিল না যে এই প্রকৃতির ডায়েরি কী করে মিনুর কাছে একটা ছেলে এসে দিয়ে যায়। আমি ডায়েরিটা খুলে এদিক ওদিক ভালো করে দেখি, শুধু চোখ বোলাই মাত্র। তখনও তেমন কিছু বোঝার মতো নয়, কিন্তু শেষ পাতায়। তার গলা একটু কেঁপে ওঠে। সে থামে, তারপর কাপা ঠোঁটে আবার বলে, শেষ পাতায় ছিল প্রকৃতির লেখা আত্মহত্যার বিবরণ, যন্ত্রণা, আর তারিখটা আজকের। ঘর নিঃশব্দে থেমে যায়। ঘরের অনেকেই অনেক কিছু বলতে চায়, তবে সবাই জমে গেছে যেন। শুধু তহুরা থেমে যায় না। সে বলল, আমি নিজেকে সামলাতে পারিনি। আমরা তো বরাবরই শুধু রোশান ভাইয়ের পাগলামিটা দেখেছি, অপর পাশে যে তার থেকেও বড় পাগল বসে আছে সেই খোঁজ কে রেখেছে? আমি শুধু এই নারী মূর্তিটাকে একবার দেখার জন্য ছুটে গিয়েছিলাম। আমি একটা বার তার মুখটা দেখতে চাইছিলাম। একদিনের মাঝে একটা সমগ্র পরিবার ধ্বংস হয়ে গেল। প্রকৃতির মৃত্যু সহ্য না করতে পেরে ওর বাবাও শেষ নিঃশ্বাস নিয়েছে। মৃত্যুকে এত সহজ? তহুরা থামল, চোখের জল শাড়ির আঁচলে মুছে নিজেকে সামান্য ধাতস্থ করে বলল, এরপর যা হয়েছে সেটা রবি ভাই নিজেই বলেছেন। আমি বাড়িতে ফিরতে যাচ্ছিলাম, ঠিক তখনই রবি ভাই আমাকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছেন। আমার কোনো কথাই তিনি শোনেননি। আমি শুধু বলবো আমি কোনো পাপ করিনি। আমি কেবল একজন মেয়ের আরতি পড়েছিলাম, একজন মানুষের শেষ চিৎকার শুনেছিলাম। আমি যদি না যেতাম, যদি না জানতাম, তাহলে বোধহয় এই পাপটা আমারই থাকতো। সবটা না জানা, কিছু না করা, এটাই আমার ব্যর্থতা হতো। তহুরার চোখে তখন জল, কিন্তু মুখে দৃঢ়তা। মুখে কোনো আক্ষেপ নেই, শুধু এক দীর্ঘ বোঝার ভার। ওই গম্ভীর মহলে আব্দুল রাজ্জাক মুহাম্মদ ভারী কণ্ঠে জিজ্ঞেস করেন, ডায়েরি আর চিঠিটা কোথায়? তহুরা নিচু স্বরে বলল, আমার ঘরে। আব্দুল রাজ্জাক মুহাম্মদ ভারী আওয়াজে আব্দুল রবিউল মুহাম্মদকে বলেন, ডায়েরি আর চিঠিটা নিয়ে এসো এখানে। বাবার আদেশ মতো আব্দুল রবিউল মুহাম্মদ ডায়েরি আর চিঠি এনে আব্দুল রাজ্জাক মুহাম্মদের হাতে দেন। তিনি এটা চোখ বুলিয়ে দেখেন। শুধু চোখ বুলালেই নয়, প্রতিটা অক্ষর গভীরভাবে পড়েন। বিশেষ করে শেষ পাতা আর চিঠিটার চোখ আটকে থাকে। তার মুখ দেখে অবশ্য বোঝা গেল না তিনি কি অনুভব করলেন।
কষ্ট পেলেন নাকি মুক্তি। তবে চিঠিটা হাত বদলে তার স্ত্রী আমিনা বেগমের হাতে পড়তেই তিনি যেন ভেঙে পড়লেন চিঠির গোছানো শব্দচারণে। ঘরের বাতাস তখন এতটাই ভারী যে নিঃশ্বাস নিতেও বুক যেন ধীরে ধীরে ফেটে যেতে চাইছে। সকলের চোখে এক ধরনের নিস্তব্ধতা। কানে ভেসে আসছিল শুধু দাদুর মৃদু দোয়া, জোফার ফিসফাস। বেশ লম্বা সময় পর এই থমথমে পরিবেশের মাঝে ডায়েরি আর চিঠিটা আব্দুল রবিল মোহাম্মদের হাতে এগিয়ে দিলে আব্দুল রাজ্জাক মোহাম্মদ বলেন, এটা এখনই জ্বালিয়ে দাও, একটা পাতাও যেন অবশিষ্ট না থাকে। শব্দটা শুনে যেন বজ্রপাত ঘটে তহুরার ভেতরে। তার এক চিৎকারে কেঁপে ওঠে পুরো ঘর। না। সেই ঘর যেখানে কেউ উচ্চস্বরে কথাই বলেনি এতক্ষণ, সেখানে হঠাৎ তহুরার এই কান্না আর কণ্ঠ যেন ঘরের দেওয়াল কাঁপিয়ে দেয়। সে দৌড়ে আসে, আব্দুল রবিউলের হাত থেকে ডায়েরি টেনে ছিনিয়ে নেন। তারপর কোনো সংকোচ ছাড়াই সে আব্দুল রাজ্জাক মোহাম্মদের পায়ে পড়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, খালুজান, দয়া করে এটা পড়াবেন না, আমি হাত জোড় করে বলছি। এটা একটা মানুষের শেষ স্মৃতি। এটা কোনো পাপ নয়, কোনো লজ্জা নয়, এটা শুধু একটা আত্মার শেষ চিৎকার। এটা নিভে যাওয়া একটা মেয়ের আলো। দয়া করে এটাকে নিভিয়ে দেবেন না। আব্দুল রাজ্জাক মোহাম্মদ স্থির, কঠিন, কিন্তু তার চোখেও জল জমেছে কিনা কেউ দেখতে পায় না। তার গলা কঠিন অথচ ক্লান্ত। তিনি স্পষ্ট স্বরে বলেন, যে মানুষ মরে গেছে তার শেষ স্মৃতি থেকে যে মানুষটা এখনো বেঁচে আছে তার বেঁচে থাকাটা বেশি জরুরি। তুই কি জানিস না রোশান কেমন পাগল এই মেয়েটার জন্য? তোর মনে হয় এই মেয়ের এই শেষ বয়ান শুনলে রোশান সামলাতে পারবে নিজেকে? ওর শরীর মরার আগে আত্মা মরে যাবে। তহুরা তখন আর কিছু বলতে পারে না, শুধু নিঃশব্দে কাঁদতে থাকে। একটু পর থেমে থেমে বলে, আমি আমার আল্লাহর কসম দিচ্ছি খালুজান, আমি জীবিত থাকতে এই ঘটনা রোশন ভাই জানা তো দূরে থাক, কোনো দিন এই ডায়েরির চেহারাটাও দেখতে পারবেন না উনি। আমি এটাকে কোনো দিন অমান্য হতে দেব না। দয়া করে এটাকে ধ্বংস করবেন না। এটা একটা প্রমাণ, একটা আত্মার অস্তিত্বের শেষ সাক্ষ্য। আমাকে এইটুকু রাখতে দিন নিজের অন্তরে। ঘর তখন নিঃশব্দ। এই প্রথমবার আব্দুল রাজ্জাক মোহাম্মদ একবার চোখ উঠিয়ে তাকান তহুরার দিকে। তার মুখের রেখা নরম হয় না, কিন্তু এক মুহূর্তের জন্য দয়া জেগে উঠে যেন। তিনি কিছু বলেন না, ডায়েরির দিকে তাকিয়ে থাকেন। তহুরা ডায়েরিটা বুকের ভেতরে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। আলতো বাতাসেও যেন সে কেঁপে ওঠে। সেই মুহূর্তে কেউ কিছু বলে না, সময় যেন জমে আছে নিঃশব্দে। কিন্তু সেই নীরবতাকে ছিঁড়ে ফেলে হঠাৎ আব্দুল রাজ্জাক মোহাম্মদ এবার উঠে দাঁড়ান। তার চোখে এবার কোনো দ্বিধা নেই, কণ্ঠে কোনো ক্লান্তি নেই, শুধু এক রকম কঠোর সংকল্প। তিনি ধীর পায়ে এগিয়ে আসেন তহুরার দিকে। তহুরা কিছু বোঝার আগেই তিনি ডায়েরিটা ছিনিয়ে নেন তার বুক থেকে। তারপর ক্ষিপ্ত হাতে শেষের কয়েকটি পৃষ্ঠা একটানে ছিঁড়ে ফেলেন। বেরিয়ে আসে কয়েকটা সুতো। ছেঁড়া পৃষ্ঠা হাতে নিয়েও তার চোখে কোনো দ্বিধা নেই। তিনি যেন ছিঁড়ে ফেলেছেন কোনো অভিশাপ। তহুরা নিঃশব্দে কেঁপে ওঠে, কিন্তু প্রতিবাদ করে না। আব্দুল রাজ্জাক মোহাম্মদ তখন ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ান। চারপাশে বসার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারপাশে সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হাতে ছেঁড়া কাগজের টুকরোগুলো নিয়ে তিনি এগিয়ে যান দেওয়ালের পাশে রাখা টেবিলের উপরে দিয়াশ লাইটের দিকে। এক টুকরো আগুনে তিনি নিজ হাতে জ্বালিয়ে দেয় সব। তার নিজ হাতেই পুড়ে ছাই হয়ে যায় কাগজগুলো। পাতাগুলোর উপরে কালো লেখা শব্দগুলো ধীরে ধীরে সাদা ছাই হয়ে ওঠে। ঘরের কারো সাহস হয় না তখন একটাও শব্দ করার। তখনই পুরো ঘরের দিকে তাকিয়ে আব্দুল রাজ্জাক মোহাম্মদ গম্ভীর কণ্ঠে বলেন, স্মরণে রেখো, আজকের দিন কোনোদিনই ছিল না। আজকের দিন ক্যালেন্ডারে আসেইনি। এই বাড়িতে আজ কিছু ঘটেইনি। এই বাড়ির কেউ জানেই না কোনো ডায়েরি, কোনো চিঠি, কোনো প্রকৃতির কথা। এই বাড়িতে এই নাম আর কোনোদিন উচ্চারিত হবে না। যদি হয় আমি কাউকে ছাড়বো না, এই বলে দিলাম। তার কণ্ঠ যেন ছায়া ফেলে দেয় সবাইকে ঢেকে। কথা শেষ করে তিনি ধীরে বসে পড়েন আবার নিজের চেয়ারে, মাথা নিচু করে। ঘর জোড়া নিস্তব্ধতা তখন যেন শূন্যতার স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে সবার মাঝখানে। তহুরার চোখ নামিয়ে রাখে। বাতাস যেন ধীরে ধীরে ভারহীন হয়ে পড়ে।
আগুনে পুড়ে যাওয়া পাতার গন্ধ মিলিয়ে যায় নিঃশব্দে আধারে। শুধু একটা অদৃশ্য ছায়া যেন ঘুরে বেড়াতে থাকে সবাইকে ছুঁয়ে, একটা হারিয়ে যাওয়া জীবনে, এক অপূর্ণ চিঠির, এক নিঃশব্দ প্রেমের ছায়া। তহুরা কিছু বলে না, সে চুপচাপ নিচু হয়ে পড়ে থাকা ছেঁড়া ডায়েরিটা কুড়িয়ে নেয়। যেটুকু রয়ে গেছে কয়েকটা পৃষ্ঠা, কিন্তু স্মৃতি কিছু নীরব শব্দ, কিছু নীরব শব্দ বুকের ভেতর চেপে ধরে রাখে। তার চোখে তখন আর কান্না নেই, আছে এক গভীর নীরব প্রতিজ্ঞা। এই ডায়েরির অবশিষ্টটুকু সে যত্ন করে রাখবে, না প্রকাশের জন্য, না প্রতিশোধের জন্য, শুধু এক আত্মাকে মরতে না দেওয়ার দায়ে। আব্দুল রাজ্জাক মোহাম্মদ কিছু বলে না আর, তবে তার মৌনতা যেন অনুমতির সিলমোহর। কেউ আপত্তি তোলে না, কেউ প্রশ্ন করে না। তহুরা বুঝে যায় ডায়েরিটা এখন তার, যদিও তা অসম্পূর্ণ, তবুও এক গভীর সত্যের একমাত্র বেঁচে থাকা খণ্ডচিত্র। এত বেহিসেবি ভালোও কি কেউ বাঁচতে পারে? তার এক জলজান্ত প্রমাণ হয়। তহুরা চুপসে রইল। পৃথিবীতে অনুভব করা প্রতিটি ভালোবাসার বর্ণনা হয়তো মানুষ ভেদে বদলায়। ঠিক কয়েক ঘন্টা আগে পর্যন্ত যে মানবীকে অভিশাপে জর্জরিত করে রেখেছিল তহুরা, এখন তার শেষ স্পর্শ বাঁচাতে এত লড়াই। সময় পেরোয়, বাড়িতে স্বাভাবিকতা আসে, শুধু বদলায় না তহুরার অস্বাভাবিকতা। সে যেন প্রকৃতি হয়ে ওঠার এক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে লাগাতার, তবে ঠিক হয়ে উঠতে পারছে না। প্রকৃতির ডায়েরিটা তহুরার জীবনে যেন অভিশাপের মতো নেমে আসে। তহুরা নিজের সত্তা ভুলে চলছে বলে একেবারে প্রকৃতিকে অনুসরণের নেমে যায়। ক্যালেন্ডারের তারিখ এগিয়ে দেশ স্বাধীন হয়, বাড়ি ফিরে আসে আব্দুল রুশান মোহাম্মদ। তবে সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে তখনই। তিনি ফিরেই এই স্বাধীন বাংলায় প্রকৃতিকে খোঁজার এক যুদ্ধ ঘোষণা করে দেন। এ যেন তার নিজের সঙ্গে নিজের এক অদৃশ্য লড়াই। আব্দুল রুশান মোহাম্মদের এই বিধ্বস্ততা দেখে তহুরা আরো ভেঙে পড়ে। নিজের খালু জানকে দেওয়া প্রতিজ্ঞা তার গলার বাঁধা কাটার মতো লেপ্টে থাকে। বারবার আব্দুল রুশান মোহাম্মদের অসহায়ত্ব নিজের চোখে না দেখতে পেরে সে বলতে চায় সব সত্য, কিন্তু বলতে পারে না। একটি বাড়ির চার দেওয়ালে মাঝে যেন দুটি আলাদা যুদ্ধ শুরু হয়ে যায়। আব্দুল রুশান মোহাম্মদ তার প্রেয়সী প্রকৃতিকে আত্মহারা হয়ে খুঁজতে থাকেন, আর অন্যদিকে তহুরা বসে থাকেন সেই প্রেয়সীর শেষ স্পর্শ নিয়ে। বাড়ির প্রত্যেকটা মানুষ যেন এক অসাধারণ অভিনয়ে লিপ্ত হয়ে পড়ে। সবাই নিজের জায়গায় নিজেকে ঠিকই মেনে লুকিয়ে যায় সব সত্য। ঋতুর পর ঋতু বদলে শীত এসে দরজায় থামে, সময়টা পেরিয়ে ৭৩-এ থামে, তবে বাড়ির পরিবেশ বদলায় না। লেগে থাকে আব্দুল রুশান মুহাম্মদের সেই একই পাগলামি, তহুরার সেই নিঃশব্দ হয়ে যাওয়া বাড়ির প্রত্যেকটা মানুষের লুকোচুরি। আব্দুল রাজ্জাক মুহাম্মদ ঠিক করেন বাড়ির পরিবেশ বদলাতে হবে, আর তার এই পরিবেশ বদলের মুখ্য হাতিয়ার হয়ে দাঁড়ায় তহুরা নিজে। তিনি ঘোষণা দেন তহুরার বিয়ে দিবেন। সাধারণ অর্থে বাড়ির প্রত্যেকটা মানুষ রাজি হলেও তহুরা নিজেই যেন বেঁকে বসে। তবে তার এই বিবাহে অনিচ্ছাকৃত প্রকাশের সাহস জোটে না। আব্দুল রাজ্জাক মুহাম্মদের ইচ্ছে তার বড় ছেলে আব্দুল রুশান মুহাম্মদের সঙ্গে তহুরার বিয়ে দিবেন। তবে বাবার এমন অভিমতে আব্দুল রুশান মুহাম্মদ এক প্রকার গৃহত্যাগী হয়ে ওঠেন। ঠিক সেই একই মুহূর্তে আব্দুল রাজ্জাক মুহাম্মদের সামনে প্রকাশ পায় আব্দুল রবিউল মুহাম্মদের তহুরার প্রতি গভীর অনুভূতি। এই সত্য জেনে আব্দুল রাজ্জাক মুহাম্মদ আর ভাবনা চিন্তা আসেন না। তিনি পরিকল্পনা নেন তহুরা আর রবিউলের বিবাহের। তার পরিকল্পনা অনুসারে বাড়িতে বেশ আয়োজনের মাধ্যমেই সম্পূর্ণ হয় তহুরা আর রবিউলের বিয়ে। আশ্চর্য রকমভাবে এই বিয়েতে কোনো রকম বাদ সাধেনি তহুরা নিজে, যেন সে নীরবে মেনে নিয়েছে তার ভবিতব্য। সে মেনে নিয়েছে তার প্রকৃতি হয়ে উঠতে চাওয়া অক্ষমতা, অথবা আব্দুল রুশান মুহাম্মদের হৃদয়ের পথ নিঃশব্দ।
আর এসব না হলে সে নিজেকে তৃতীয় ব্যক্তি ভাবতে শুরু করছে। এরপর ধীরে ধীরে দৃশ্যপট বদলায়। শ্রোতা মহলের দীর্ঘ এক নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখ যেন একসঙ্গে আটকে যায় আব্দুল রবিউল মুহাম্মদের মুখে। তিনি এতক্ষণ এই ইতিহাসের প্রতিটা পাতা উন্মোচন করছিলেন এক নিঃশ্বাসে। সকলে নিঃশব্দে থাকলেও মাসুম সাহেব সকলের নীরবতা ভেঙে জিজ্ঞেস করলেন, প্রকৃতির ডায়েরির শেষ পাতায় প্রকৃতি ঠিক কি লিখেছিল? আত্মহত্যার কথা বলেছিল তা বুঝলাম, তবে তার কি ছিল? ডায়েরিটা দেখি তো বোঝা যায় অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া হয়েছে। শুধুমাত্র যে ওই একদিনের ঘটনাটা ছেঁড়া হয়েছে তেমনটা তো মনে হয়নি। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রশ্নটা যেন বাতাসের ঢেউ তোলে। সবাই একসঙ্গে চুপ হয়ে যায়, কেউ নড়ে না, শুধু অপেক্ষা করে উত্তরের। আব্দুল রবিউল মোহাম্মদ কিছুক্ষণ চুপ থাকেন, তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বলেন, হ্যাঁ, অনেকগুলো পৃষ্ঠা টেনে ছিঁড়েছিলেন আব্বা। আমি জানি না কি হিসাব করে ছিঁড়েছিলেন তিনি, কিন্তু ডায়েরিটা ওইভাবে পড়ার সুযোগ হয়নি আমার। শুধু বার কয়েক চোখ ভোলাতে পেরেছিলাম। আব্বা আমাদের কাউকে ঠিকমতো পড়তেই দেননি। শুধু বোধহয় আব্বা আম্মা আর কুরা পরিষ্কার পড়েছিল। এরপর আব্বাই তো সে পাতাগুলো ছিঁড়ার সাথে সাথে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন সকলের সামনে। উপস্থিত কারো কোনো শব্দ নেই, কারো দৃষ্টিতে কোনো দোলন নেই। প্রত্যেকে যেন নিজ নিজ ভাবনার খোলসে গুটিয়ে গেছে। কথা বলার সাহস কারোই নেই, যেন কেউ শ্বাস নিতে গেলে ভেঙে যাবে এই গভীর নীরবতা। মাসুম সাহেব আবার সেই ভার সেট করেন। তার কণ্ঠ এবার আর তীক্ষ্ণ নয়, বরং ধীরে জিজ্ঞেস করেন, ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো না হলে বুঝলাম কাকা পুড়িয়ে দিয়েছিলেন, তাহলে প্রকৃতির শেষ চিঠিটা সেটাও কি পুড়িয়ে দিয়েছিলেন? এই প্রশ্নটা শোনা মাত্রই সবাই আবার তাকিয়ে যায় আব্দুল রবিউল মুহাম্মদের দিকে। তার কপালে ভাঁজ পড়ে, ভ্রু নেমে আসে, মনে করতে চেষ্টা করেন কিছু। কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি ধীরে মাথা নেড়ে বলেন, না না, চিঠিটা তখন তো আব্বা পোড়াননি। আমার যতদূর মনে পড়ে আব্বা সেদিন তৌরাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছিলেন, তারপর কয়েকটা পৃষ্ঠা একটানে ছিঁড়ে নিয়ে পুড়িয়ে দেন। কিন্তু চিঠিটা সেটা তো তখন তৌরার হাতে ছিল না, এটা আম্মার হাতে ছিল বোধহয়। চিঠিটা শেষ তিনি পড়েছিলেন। শ্রোতা মহলে চাপা গুঞ্জন উঠতে গিয়েও উঠে না। সবাই একসাথে তাকিয়ে থাকে নিঃশব্দে। আব্দুল রবিউল মুহাম্মদ এবার বলেন, আমার কাছে থাকলে তো তোরার কাছে যাওয়ার কথা ছিল। পত্রিকার ডায়েরি যেখানে পাওয়া গেছে, চিঠিটাও সেখানেই থাকার কথা। ঘর জুড়ে তখন এক অস্বস্তিকর স্পন্দন। আর এর মাঝেই দরজার কাছ থেকে আলিফ চেঁচিয়ে বলে ওঠে, না না, ওখানে শুধু ডায়েরিটাই ছিল, কোনো চিঠি ছিল না। কথাটা বলার সাথে সাথে সে সামান্য ঘাবড়ে যায়। এখানে গুরুজনদের মাঝে তার এমন অনধিকার প্রবেশটা বেমানানি বটে, তার উপরে আবার কথার জবাব দেওয়া, এ তো বেয়াদবি। আলিফ এসব ভেবেই মাথা নিচু করে আবার দরজার আড়ালে দৌড়ে চলে যায়। মাসুম সাহেব আলিফের কথায় সায় দিয়ে বলেন, চিলেকোঠায় চিঠিটা থাকলে রুশান সেদিন চিলেকোঠা পরিষ্কার করিয়েছে, ওই দিনই সেটা পেয়ে যেত। তার মানে চিলেকোঠায় চিঠিটা নেই, হয়তো কাকি তাড়াহুড়োয় দেননি চিঠিটা। তুর্য এতক্ষণ চুপ ছিল, চোখের গভীর মনোযোগ, যেন সে প্রতিটি শব্দের নিচু লুকিয়ে থাকা সত্যকে পড়ার চেষ্টা করছিল। কিন্তু এবার তার কণ্ঠে এক বিরল ধীর জিজ্ঞাসা, যেন সুর নরম অথচ প্রশ্নের ধার তীক্ষ্ণ। সে বলল, আপনারও তো জানার কথা সে চিঠিটা কোথায় আছে। তোরা তো আপনার স্ত্রী ছিল, এই হিসেবে তো এইসব গোপন জিনিসে আপনারও প্রবেশাধিকার ছিল, তাই তো? এই ডায়েরি এত গোপনে চিলেকোঠায় রাখা, এইসব তো আপনি জানতেন না? প্রশ্নটা ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে এক অনুচ্চারিত অস্বস্তির মতো। আব্দুল রবিউল মুহাম্মদের মুখে তখন একরকম নিস্তব্ধতা নামে, চোখের দৃষ্টি কুয়াশার মতো অস্পষ্ট হয়ে যায়। তিনি ধীরে মাথা তুলে তাকান তুর্যের দিকে, চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু ক্লান্তির চেয়েও বেশি কিছু, এক বিষণ্ণ স্বীকারোক্তির ছায়া। তিনি স্পষ্ট স্বরে বলেন,
তুমি কি মনে করো বিয়ে মানে কি সব জানা যায়? মানে একটা মানুষকে একদম ভিতরের থেকে কি সম্পূর্ণটা জানা যায়? মানুষের হৃদয়ে একটা কোণা থাকে, সেটা কখনো সে কাউকে দেখায় না। এমনকি সে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে তাকেও না। আর এখানে তো তহুরা আমাকে ভালোই বাসত না। সারা জীবন ওর মনে জায়গা করে রেখেছিল বড় ভাই। জীবনের শেষ দিন পর্যন্ত আব্বার কথা রাখতে আমার সাথে বিয়ের খেলায় মেতেছিল। আমার সামনে থেকে সব কিছু অদৃশ্য করে রেখেছিল। তারপরও তার এই অনুভূতি আমার কাছে আজও অজানা ছিল। তিনি দীর্ঘ নিঃশ্বাস নেন, কণ্ঠটা এবার নির্লিপ্ত, কিন্তু সেই নির্লিপ্ততার নিচে যেন বিসর্জিত এক ব্যথার সুর বাজে। এবার তিনি একটু গভীর গলায় বলেন, তবে তহুরা আমাকে কখনো ঠকায়নি। ওর ভিতরে গোপনে একটা নদী ছিল যেখানে আমি কখনো পৌঁছাতেই পারিনি। আমি জানতাম এই ডায়েরির কথা ও খুব যত্নে রাখত, তবে কখনো জিজ্ঞেস করিনি কোথায় রেখেছে ও। আমি চাইনি জানতে, আসলে আমি ভয় পেতাম। আমি ওর মধ্যে বড় ভাইয়ের জন্য যে গভীরতা অনুভব করতাম, আমি কখনো চাইতাম না এটা কোন প্রকাশক ওর মুখে কোনো দিন। হয়তো কখনো যদি সেটা সে মুখে স্বীকার করত, আমি সেটা মেনে নিতে পারতাম না। আব্দুল রবিউল মোহাম্মদ থামেন। উপস্থিত কারো মুখে কোনো প্রশ্ন নেই, আর কারো দৃষ্টিতে কোনো অবিশ্বাস নেই। শুধু এক তীক্ষ্ণ রাগ দৃশ্যমান হলো মিনুর রহমানের চোখে। তার চোখে সেই মুহূর্তে ঘন এক রাগের ছায়া খেলে যায়, যা আর দমন করা সম্ভব হয় না। তিনি হঠাৎই সামনের দিকে একটু এগিয়ে আসেন, কণ্ঠস্বরে চিরচেনা শীতলতা ভেঙে এবার তীব্র উত্তপ্ত করে বলেন, মিয়া ভাই, এতটা নিষ্পাপ বানানোর চেষ্টা কইরেন না নিজেকে, দয়া করুন। আপনি যে তহুরাকে ভালোবাসতেন এটা আমি অস্বীকার করতে চাই না, তবে এই ভালোবাসার সত্যতা কতটুকু ছিল সেটা আমার সন্দেহ আছে। আপনি নিজের মতো সাজিয়ে গেছেন যে তহুরা আপা বড় ভাইকে ভালোবাসত। আমি এটা অস্বীকার করছি না যে তহুরা আপা বড় ভাইকে ভালোবাসতেন না, কিন্তু আপনার সাথে বিয়ে হবার পর আমি কোনো দিনও দেখি নাই যে তহুরা আপা বড় ভাইয়ের মুখের দিকে অব্দি তাকিয়ে দেখেছেন। আব্দুল রবিউল মোহাম্মদ চুপ, মুখে চাপা হাসি, চোখে নিঃশব্দ আশ্চর্য। কিন্তু মিনুর রহমান থামে না, কণ্ঠে একরকম অজস্র দিনের জমে থাকা অভিমান। তিনি চোখের পানি আঁচলে মুছে আবার বলেন, তহুরার মনে বড় ভাই ছিল এইটুকু বললেই কি আপনি বাঁচেন? আপনার ভেতরে তো আমি কোনো দিনও দেখিনি তহুরার জন্য পাগলামি। আপনি ছিলেন সন্দেহ ভরা এক মানুষ। আপনি তহুরাকে বিশ্বাস করেননি। আপনি চাইতেন সে যেন আপনাকে ভালোবাসে, কিন্তু মেনে নিতে নারাজ যে সে কোনোদিন বড় ভাইয়াকে ভালোবাসতো। অতীতটা চলে গেছিল, তহুরা আপনাতে জড়িয়ে গিয়েছিল, কিন্তু আপনি সেটাকে আঁকড়ে না ধরে আপনি তহুরার বর্তমান নষ্ট করেছেন। তারপর মিনুর রহমানের কণ্ঠ হঠাৎ যেন নিচে নেমে আসে, কিন্তু তীক্ষ্ণতা এক বিন্দু কমে না, বরং আরো গভীর হয়। তিনি বলেন, আপনি বরাবরই একজন ব্যর্থ মানুষ। একজন মেয়ে কি চায় জানেন? তারা চায় তার জন্য কেউ পৃথিবীর সবটা পাগলামি করুক, সবটা দিয়ে ভালোবাসুক। আর আমরাও সেই সবটা পাগলামি দেখছিলাম বড় ভাইয়ের চোখে, প্রকৃতির জন্য। আমারও মনে হতো কেউ একজন আমাকেও এত পরিমাণ ভালোবাসুক, আমার জন্য ঠিক এই পরিমাণ পাগলামি করুক। তহুরাও যদি এই একই চিন্তা নিজের মনে নিয়ে রাখতো, তবে এটা অন্যায় নয়, এটা তার চাহিদা ছিল। আর আপনি কোনো দিনও ওকে শান্তি দেননি। তহুরাকে সন্দেহ না করে কোনো দিনও ওর মাথায় একটু হাত রাখতেন, অন্তত একটু বিশ্বাস রাখতেন। কিন্তু না, আপনার ভালোবাসা ছিল এক ধরনের নিয়ন্ত্রণ, আর বড় ভাইয়ের ভালোবাসা ছিল মুক্ত, উন্মাদ, পবিত্র। আর আপনার মন ওই পবিত্রতায় বারবার ভয় পেয়ে যেত।
এক নিঃশ্বাসে বলে থেমে যান মিনুর রহমান। ঘর জুড়ে আবারও নিস্তব্ধতা। আব্দুল রবিউল মুহাম্মদ যেন কিছু একটা বলতে গিয়ে থেমে যান। তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো কথা বের হয় না। এই ভারী নিস্তব্ধতা ছিঁড়ে আবারও চিৎকার করে উঠেন মিনুর রহমান। তার কণ্ঠে অভিমানের ঝড়, চোখ ভর্তি জল। তিনি যেন নিজেকে সামলানোর বৃথা চেষ্টা আর করছে না। তিনি ভাঙ্গা গলায় বলেন, দিন শেষে তহুরা তার সব পাপ আপনার উপর দিয়ে চলে গেছে। আপনার হাতেই ভালোবাসার মূল্য চুকিয়ে গেছে। এখন আপনি একা বসে এই গল্পটা নিজের মতো সাজিয়ে বসছেন। প্লিজ অন্তত ওকে নিয়ে নিজের মন গড়া কাহিনী বানাবেন না। তহুরা কোনো গল্প ছিল না, সে ছিল একজন মানুষ, রক্তে মাংসের, ভুলে ভরা ভালোবাসায় ভেজা একজন মেয়ে, যাকে আপনি বুঝতেই পারেননি, যাকে আপনি ভালোবাসতেও পারেননি, যত্ন করে রাখতে পারেননি। ঘরের লোকজন হতবাক, চুপচাপ তাকিয়ে থাকেন মিনুর রহমানের দিকে। মাসুম সাহেব কৌতূহলী গলায় বলে ওঠেন, রবির হাতে ভালোবাসার মূল্য চুকিয়ে গেছে মানে? কি বোঝাতে চাচ্ছিস মিনু? এক মুহূর্তের জন্য থেমে যান মিনুর রহমান, যেন তিনি মুখ ফসকে বিপজ্জনক কোনো শব্দ বলে ফেলেছেন। নিজেকে সামান্য সামলে তিনি বলেন, তেমন কিছু না, কথায় কথা বলছি মাসুদ ভাই। তহুরা খুব ভালো একজন মানুষ ছিল। ওর মতো মানুষের মৃত্যু তো পাপ। আসলে আমি তহুরা আপার খুব কাছের একজন মানুষ ছিলাম, বেশ ভালোবাসতাম ওনাকে। মিয়া ভাইয়ের মুখে ওসব কথা শুনে নিজেকে সামলাতে পারিনি, তাই উল্টাপাল্টা বকে ফেলেছি। সকলেই আবার চুপ। শুধু সন্দেহের নজরে মিনুর রহমানের দিকে তাকিয়ে থাকে তুর্য। এই মৌনতা ভেঙে সাত্তকী। সে যেন এক গভীর কৌতূহলের মাথায় ঝিমাচ্ছে। তিনি আব্দুল রবিউল মুহাম্মদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন,